এক আচারনিষ্ঠ প্রাচীন বৈদিক ব্রাহ্মণ পণ্ডিত বংশের ছেলে আমি। বাবা নাম রেখেছিলেন অভয়াচরণ। ওই নামের মধ্যে আমাদের কুলধর্মের যে ছাপ আছে সেটা নিজেই দিলাম ঘষে উঠিয়ে। অভয়াচরণ নামটা 10টা মামুলি ভিড়ের নামের সঙ্গে হাটে বাজারে ঘেঁষাঘেঁষি করে ঘরমাক্ত হবে, আমার রুচিতে সেটা বাধে। তাই নাম বদলে করে নিলাম অভিক কুমার। আমার নাস্তিকতা নিয়ে বাবা বিশেষ উদ্বিগ্ন ছিলেন না। আচার ধর্মের খাঁচাটাকে ঘরের দাওয়ায় মৃদু হাওয়ায় দুলিয়ে রেখে ধর্মবিশ্বাসের পাখিটাকে শূন্য আকাশে উড়িয়ে দেওয়া পর্যন্ত তিনি সহ্য করতেন। কিন্তু জাগ্রত দেবতার পুজোর ঘরে আমার অসহিষ্ণু ইচ্ছাকৃত অনাচারের অপরাধ তাঁর পক্ষেও ক্ষমা করা অসম্ভব হল। আমাকে তিনি তেজ্যপুত্র করলেন। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় মাকে বললাম, মা, দেবতাকে অনেক কাল ছেড়েছি, এমন অবস্থায় আমাকে দেবতা ছাড়াটা নেহাতি বাহুল্য। কিন্তু জানি মা, বেড়ার ফাঁকের মধ্য দিয়ে হাত বাড়ালে তোমার প্রসাদ মিলবেই। ওইখানে কোনো দেবতা দেবতাগিরি খাটে না, তা যত বড় জাগ্রতই হন না তিনি। মা চোখের জল মুছতে মুছতে সিন্দুক থেকে এনে অনেকগুলো টাকা দিতে এলেন আমায়। আমি বললাম, যখন আমার ও জিনিসের অত্যন্ত বেশি দরকার আর থাকবে না, তখনই আমি তোমার হাত থেকে নেব। লক্ষ্মীর ঝাঁপি হাতে নিয়ে অলক্ষ্মীর সঙ্গে কারবার করা যায় না মা। জীবনের সহজ নিশ্চিন্ত ঢালু পথে গড়িয়ে যাওয়া আমার স্বভাব বিরুদ্ধ। সোজা গিয়ে উঠলাম বাবার এক ক্লায়েন্টের মোটর সারাইয়ের কারখানায়। আচ্ছা, কি পাগলামি করছো অভিক? তোমার বাবা একজন ডাকসাইটে উকিল, আর তুমি করবে মোটর মেকানিকের কাজ? করব না সীতেশ কাকা, শিখব। আপনি ভাববেন না, আমি ঠিক পারব। বাবা 3খানা মোটর গাড়ি, তার মফস্বল অভিযানের বাহন, সেইগুলো নিয়ে আমার যন্ত্রবিদ্যায় হাতে খড়ি। তুমি না ছবি আঁকা শিখছিলে আর্ট স্কুলে? ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছ? ছবি আঁকা না, ছবি আঁকার স্কুল। ও জানেন সীতেশ কাকা, আমার কেমন যেন মনে হলো আর বেশি দিন যদি আমি শিখি না, আমি ঠিক আর্টিস্ট হতে পারবো না। আমার হাত হয়ে যাবে কলে তৈরি, মগজ হবে ছাঁচে ঢালা। ছবি আঁকছো? অজস্র, আমার প্রদর্শনী হয়েছে। কই, জানি না তো। আপনি আমার বাবার ক্লায়েন্ট। তার বৈষয়িক পরামর্শের গণ্ডি অতিক্রম করে তার অযোগ্য ছেলের বাউন্ডুলেপনার খবর আপনার না রাখারই কথা। কাগজেও কিন্তু বেরিয়েছে, লিখেছে ভারতের সর্বশ্রেষ্ঠ আর্টিস্ট অভিক কুমার, বাঙালি টিশিয়ান। আচ্ছা, বাবা, সে তো খুব আনন্দের কথা হে। তা বাবা অভিক, এত বড় আর্টিস্ট তুমি আর্ট না করে মিস্ত্রিগিরি করার মতি হলো কেন বাবা? মতি না, মতিচ্ছন্ন বলতে পারেন। মিস্ত্রির কাজও আর্ট হতে পারে, আবার কোনো কোনো আর্ট তো স্রেফ মিস্ত্রিগিরি। বাবা অভিক, আর্ট স্কুল থেকে মেয়াদ ফুরোবার আগেই পালিয়েছো, আর আমার এখানে আপনার কারখানা থেকেও পালাবো, এই তো। দেখুন সীতেশ কাকা, মেয়াদ মানেই হলো বাধ্যতামূলক সময়সীমা। ও আমার ধাতে সয় না, তবে পালালেও আপনার কোনো ক্ষতি হবে না। কি রকম? যতদিন থাকবো বেগার খেটে দেব। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলো পারাবারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এই যে শুনছেন,
আমার গাড়িটা একটু চেক আপ করে দিতে হবে। কে? উমা, অভিক তুমি? শিলা? এ কি চেহারা হয়েছে তোমার? ময়লা টুপি, তেল কালি মাখা নীল রঙের জামা প্যান্ট। ওগুলো তো চেহারা নয়, বহিরাবরণ। চেহারা আমার যেমন ছিল তেমনই আছে। মোটেই না। তুমি তো জানো না তোমার চেহারাটা কি আশ্চর্য রকমের বিলিতি ছাঁচের। আ টোটাল হি ম্যান। স্তাবকতা করছো শিলা? খুব অহংকার। কিসের? এই যে কালিঝুলি মেখে মোটর গ্যারেজে কাজ করছো, এও তোমার এক ধরনের অহংকার। ওঠো ওঠো, চলো আমার সাথে। কোথায়? যেখানে আমি নিয়ে যাব সেখানে। হো হো, উপলক্ষ যে লক্ষ্যকে ছাপিয়ে গেল শিলা। তুমি তো গাড়ি সারাতে এসেছিলে না? সেটা কি তোমার ছল? তুমি কি জানতে নাকি যে আমি এখানে মিস্ত্রির কাজ করছি? তুমি কি ব্যাপক প্রচার না করে কোনো কিছু করো? তোমার বন্ধুভাগ্য ঈর্ষাযোগ্য, আবার শত্রুভাগ্যও শোচনীয়। তোমার উপাসিকারাও দুই বিরোধী শিবিরে ভাগ হয়ে গেছে, তা জানো? হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম যে শত্রুপক্ষ বলে বেড়াচ্ছে গরিব খালাসিদের সঙ্গে মিশে 4 পয়সার পরোটা আর তার চেয়েও কম দামি নিষিদ্ধ মাংস খেয়ে নাকি তোমার দিন কাটছে। তাদের ক্ষোভটা কিসে? দরিদ্র খালাসির সঙ্গ করাতে নাকি ওই সস্তা খাদ্যবস্তুতে? সামান্য ছবি বুঝতে পারে না সব, অথচ একটা জ্যান্ত মানুষকে অনায়াসে বুঝে ফেলার অভিমান। তোমাকে তো আমি অনেক আগেই বলেছি অভিক, ওরা সব ভণ্ড, দেখলে গা জ্বলে যায়। তোমার প্রদর্শনী নিয়ে হৈ হৈ করছে, সভা করছে, তোমার গলায় মালা পরিয়েছে, কিন্তু আর্টের ওরা বোঝে কিছু? সব অশিক্ষিতের ন্যাকামি। যাও, হাত মুখ ধুয়ে পোশাক বদলে এসো, আমি অপেক্ষা করছি। যাও। বিশ্বজোড়া হাত পেতেছ কেমনে দ্বীপ ফাঁকি, আধের ধরা পড়েছি গো, আধের কাছে বাকি। আমি বিভা। কলেজের প্রথম ধাপের কাছেই অভিকের সঙ্গে আমার আলাপ। সেও এক নাটকীয় ঘটনার মধ্য দিয়ে। ব্রাহ্ম সমাজের মেয়ে আমি, পুরুষদের সঙ্গে মেশবার সংকোচ আমার কোনো কালেই ছিল না। কিন্তু কলেজে বাধা ঘটল। একটা ছেলের অভদ্রতা একদিন বেশ একটু গায়ে পড়া হয়ে প্রকাশ পেল। অভিকের চেহারায়, স্বাস্থ্যে তখন নবযৌবনের তেজ ঝকঝক করছে। ওর চোখে পড়তেই ছেলেটাকে আমার কাছে হিড় হিড় করে টেনে নিয়ে এসে বলল, মাপ চাও, মাপ চাও বলছি। বলো এমন অসভ্যতা আর কোনোদিন করবো না। ও কি, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। দেখুন, বিশ্বাস করুন, ব্যাপারটা ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। না, ঠিক নেই। লজ্জার বশে প্রতিরোধ না করলে পরে এই সব কাপুরুষেরাই তোমাদের আরো বড় লজ্জার কারণ হবে। যাও। তারপর থেকে অভিক দায় নিল আমার রক্ষাকর্তার। তা নিয়ে অনেক কটাক্ষের লক্ষ্য হয়েছে, কিন্তু গ্রাহ্য করেনি। আমি নিভৃতে একদিন ওকে বলি যে সবাই কিরকম কানাকানি করে, আমার বড্ড সংকোচ বোধ হয়। শুধু সংকোচ, আর কিছু নয়? আবার কি? আমার অনুমান ভুল হতে পারে, কিন্তু আমার মনে হয়েছে সেদিনকার ঘটনাটা তোমাকে রোমাঞ্চকর আনন্দ দিয়েছে। আচ্ছা, কোন রূপসী চায় না বলো কোনো পুরুষ তাকে কুদৃষ্টি থেকে আড়াল করে রাখুক? হবে, তুমি আমার মধ্যেও রূপ দেখেছ। রূপ না হোক, লাবণ্য। সেই অসভ্য ছেলেটার তুমি চোখ টেনেছ বিভা, আমার টেনেছ মন। অনাহুতের ভোজে মিষ্টান্ন ইতরে জোনা, কিন্তু তোমার সৌন্দর্য ইতর্জনের মিষ্টান্ন নয়। ও কেবল আর্টিস্টের, লিওনার্দো দা ভিঞ্চির ছবির সঙ্গে মেলে। ইনস্ক্রুটেবল। এই স্তবকতা হচ্ছে। মহান আর্ট মাত্রেই স্তব। এই আর্ট 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 করে দিন রাত কেবল ছবি এঁকে এঁকে তুমি পরীক্ষায় পিছিয়ে পড়ো অভি। আমার বড্ড লজ্জা করে। মেয়ে বন্ধুরা সবাই মুখ টিপে টিপে হাসে। হাসে, হ্যাঁ হাসে, কিন্তু তারা আমার আর্টিস্ট খ্যাতিকে অস্বীকার করতে পারে না। কি জানি,
অভি, খ্যাতির উজ্জ্বলতাও সময়ের কোষ্ঠী পাথরে যাচাই করে নিতে হয়। তার মানে তোমার কি ধারণা আমার ধনী পিতার অর্থবিত্তের কেন্দ্র থেকে আর্টিস্টের নামের পরে যে রজচ্ছটা বিচ্ছুরিত হচ্ছে তারই দীপ্তিতে বুঝি আমার খ্যাতির অনেকখানি উজ্জ্বলতা? ছবির আমি কিচ্ছু বুঝি না, তুমি লেখাপড়া করো। মুখস্থবিদ্যার দিগ্গজেরা জানেই না আমি কোন মার্কাশূন্য পরীক্ষায় পাশ করে চলেছি। আমার ছবি আঁকা নিয়ে তোমার চোখে জল পড়ে, আর তোমার শুকনো পণ্ডিতি দেখে আমার চোখের জল শুকিয়ে গেল। বেশ, কিছুতেই বুঝবে না, কেননা তোমরা নামজাদা লোকের পায়ের তলায় থাকো চোখ বুজে, আর আমরা থাকি বদনামী দলের শিরোমণি হয়ে। ভাঙো, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো, ভাঙো, ভাঙো। অভিকের জীবনের পরবর্তী ইতিহাস সুদীর্ঘ, অসংলগ্ন, অস্পষ্ট। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে। রবিবার সকালবেলা ব্রহ্ম মন্দিরের উপাসনা থেকে ফিরে এসে দেখলুম অভিক ঘরে বসে আছে। জিজ্ঞেস করলুম, কি ব্যাপার, হঠাৎ এখানে যে? হ্যাঁ, সঙ্গত কারণ দেখাতে পারি, কিন্তু সেটা হবে গৌণ। মুখ্য কারণটা খুলে বললে সেটা হয়তো আবার সঙ্গত হবে না। কতক্ষণ এসেছে তুমি? অনেকক্ষণ ধরে বসে আছি, আর বসে বসে সাইকোলজির একটা দুঃসাধ্য প্রবলেম মনে মনে নাড়াচাড়া করছি। তাই নাকি? কি সেটা? ভাবছি, তুমি পড়াশোনা করেছো, বাইরে থেকে দেখে মনে হয় তোমার বুদ্ধিশুদ্ধিও কিছু আছে। তুমি ভগবানকে বিশ্বাস করো কি করে বলো তো? আবার বুঝি তুমি আমার ধর্ম নিয়ে লাগলে? তার কারণ তোমার ধর্ম যে আমাকে নিয়ে লেগেছে বিভা। আমাদের মধ্যে যে বিচ্ছেদ ঘটিয়েছে সেটা মর্মঘাতী, সেটা আমি কিছুতেই ক্ষমা করতে পারিনি। ধর্ম মানুষে মানুষে বিচ্ছেদ ঘটায়? কই, এমনটা তো কখনো শুনিনি। শোনোনি? না। তুমি আমাকে বিয়ে করতে পারো? পারো না। পারো না, যেহেতু তুমি যাকে বিশ্বাস করো আমি তাকে করি না, কারণ আমার বুদ্ধি আছে বলে। কিন্তু কই, তোমাকে বিয়ে করতে আমার তো কোনো বাধা নেই, সে তুমি অবুঝের মতো সত্য মিথ্যে যাই বিশ্বাস করো না কেন। অভি, আমি যে ব্রাহ্ম, তোমার জাত যাবে না? তুমি নাস্তিকের জাত মারতে পারো না বিভা। তুমি কেন, কেউ পারে না। আমার ধর্মের শ্রেষ্ঠতা এইখানে। সব দেবতার চেয়ে তুমি আমার কাছে প্রত্যক্ষ সত্য, আর এ কথা ভুলিয়ে দেবার জন্য একটিও দেবতা নেই আমার সামনে। চুপ করে আছো? তোমার ভগবান বুঝি আমার বাবার মতো আমাকে তেজ্যপুত্র করেছে? আহ, কি বকছো? আমি জানি তোমার বাবা তার বিষয় সম্পত্তির সঙ্গে তার মেয়েকেও দিয়ে গেছেন ট্রাস্টির হাতে। তার আদর্শে তোমার উপযুক্ত পাত্র স্থির করবেন তারা। যাকে তুমি কষ্ট দিতে চাও না তিনি তো নেই, আর কষ্ট যাকে নিষ্ঠুরভাবে বাজে সেই লোকটা আছে বেঁচে। হাওয়ায় তুমি ছুরি মারতে ব্যথা পাও, আর দরদ নেই তোমার এই রক্ত মাংসের বুকের পরে। অভি, তোমায় চাহি রে। ওঠবার আগে তোমাকে একটা জিনিস দেখাতে চাই। এই দেখো। উমা, এটা তো সেই ঘড়ি, প্ল্যাটিনামের সোনার মণিবন্ধ হীরের টুকরোর ছিট দেওয়া। এটা তোমাকে বেচতে চাই। বেচবে? এটা না মনীষা তোমাকে জন্মদিনে দিয়েছিল?
মনে হচ্ছে তার বুকের ব্যথা এখনো ওর মধ্যে ধুক ধুক করছে। তুমি জানো জানো সে কতটা দুঃখ পেয়েছিল, কত নিন্দেশ হয়েছিল, আর কত দুঃসাধ্য অপব্যয় করেছিল উপহারটাকে তোমার উপযুক্ত করবার জন্যে। হ্যাঁ, কিন্তু আমি তো পৌত্তলিক নই বিভা যে বুকের পকেটে এই জিনিসটার বেদি বাঁধিয়ে রেখে মনের মধ্যে দিনরাত শাঁখ ঘণ্টা বাজাতে থাকবো। হবে, এখন সে সুখ দুঃখের অতীত। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত মনীষাই বিশ্বাস নিয়ে মরেছিল যে তুমি তাকে ভালোবাসতে। হ্যাঁ, সে কিছু ভুল বিশ্বাস করেনি। তবে আবার কি, সে নেই, কিন্তু তার ভালোবাসার দান আজ যদি আমাকে ফল দেয় তার চেয়ে আর কি ভালো হতে পারে বলো? কিন্তু এত দেশ থাকতে আমার কাছে কেন বেচতে এলে? কেননা জানি তুমি দর কষাকষি করবে না। বাইরে হবে, কলকাতার বাজারে বুঝি আমি কেবল ঠকবার জন্য তৈরি হয়ে আছি? ভালোবাসা খুশি হয়ে ঠকে। তাই? আচ্ছা, যদি আমার হাতে টাকা থাকে তবে অমনি তোমাকে দেব, কিন্তু না হবে, তোমার এই ঘড়ি আমি কিছুতেই কিনব না। ভিক্ষা? তা কেন? মনে করো দান। যদি তোমার সমান ধনী হতুম তাহলে তোমার দান নিতুম উপহার বলে, দিতুম প্রত্যুপহার সমান দামে। ঠিক আছে, পুরুষের কর্তব্য আমি বরং করছি। একটা পয়সাও আমি চাই না। এই নাও ঘড়ি। মেয়েদের তো নেবারই সম্বন্ধ হবে, তাতে কোনো লজ্জা নেই। কিন্তু সত্যি করে বলো তো আমাকে, কি এমন জরুরি দরকার পড়লো যে তুমি এটা বিক্রি করছো? আমার ফোর্ড গাড়িটা আমি বেচে দিচ্ছি জানো, আর সেই সঙ্গে আরও 800 টাকা হলে একটা পুরনো ক্রাইসলার পাবার আশা আছে। তাকে নতুন করে তুলতে পারবো আমার নিজের হাতের গুণে। কি হবে ক্রাইসলার গাড়িতে? আর যাই হোক, বিয়ে করতে যাব না। উচিত অনুচিতের বেড়া অনায়াসে লাফ দিয়ে ডিঙিয়ে চলাতেই তো তোমার আনন্দ। বিয়ে করতে যাওয়ার মতো ভদ্র কাজ তুমি করবে? না না না, এই সম্ভব নয়। ধরেছ ঠিক। শিলাকে দেখেছ তো, কুলদামিত্রের মেয়ে? দেখেছি, তোমার পাশে যখন তখন যেখানে সেখানে। শিলা মডার্ন, প্রোগ্রেসিভ, আবার যোদ্ধাও। আমার পাশে ও জায়গা করে নিয়েছে আরও 5 জনকে ঠেকিয়ে। ভদ্র সম্প্রদায়ের চক্ষু স্থির হয়ে যাবে, এইটাতেই ওর আনন্দ। মেয়ে সম্প্রদায়ের বুকে শেল বিঁধবে, তাতেও আনন্দ কম নয়। আশ্চর্য, আমার মুখের কথাটা টেনে বললে, আর তোমার মুখে শোনালেও ভালো। আচ্ছা আচ্ছা, মন খুলে বলো তো বিভা, শিলা মিত্তিরের সৌন্দর্য কি অন্যায় রকমের নয়, যাকে বলা যেতে পারে বিধাতার বাড়াবাড়ি? সুন্দরী মেয়েদের বেলাতেই তুমি বুঝি শুধু বিধাতাকে মানো? নিন্দে করবার দরকার হলে যেমন করে হোক একটা প্রতিপক্ষ খাড়া করতেই হয়। দুঃখের দিনে যখন অভিমান করার তাগিদ পড়েছিল, তখন রামপ্রসাদ মাকে খাড়া করে বলেছিলেন, তোমাকে মা বলে আর ডাকবো না। এতদিন ডেকে যা ফল হয়েছিল, না ডেকেও ফল তার চেয়ে বেশি হবে না। মাঝের থেকে নিন্দে করবার ঝাঁঝটা ভক্ত মিটিয়ে নিলেন। আমিও ওই নিন্দে করবার বেলায় বিধাতার নাম নিয়েছি। নিন্দে? কিসের? বলছি, তুমি তো জানো আমার একটা অত্যন্ত বেহায়া ফোর্ড গাড়ি আছে। সেটা চালচলনের ঢিলেমি অসহ্য, চড়েছি যত ঠেলেছি তার বেশি। তো তাতে করে একদিন যাচ্ছিলাম ওই শিলাকে নিয়ে। আচ্ছা। এমন সময় পাকরাশি গিন্নি কোথা থেকে যেন আসছিল তার একটা নতুন ফিয়াট গাড়িতে। ভদ্রমহিলাকে জানো তো, অত্যুক্তি অলঙ্কারও তাকে চলনসই বলতে গেলেও বিষম খেতে হয়। সবই। হাত তুলে পাগরাশি গিন্নি আমাদের গাড়িটা থামিয়ে দিয়ে খানিকক্ষণ ধরে হ্যাঁ ভাই ও ভাই করে নিলে, আর ক্ষণে ক্ষণে আড়ে আড়ে তাকাতে লাগলো আমার রং চটে যাওয়া ভিনটেজ গাড়িটার দিকে। তোমাদের ভগবান যদি সাম্যবাদী হতেন বিভা, তাহলে মেয়েদের চেহারায় এত বেশি উঁচু নিচু ঘটিয়ে রাস্তায় ঘাটে মনের এরকম অদৃশ্য আগুন জ্বালিয়ে দিতেন না। তাই বুঝি তুমি? হ্যাঁ, তাই ঠিক করেছি, যত শিগগির পারি নতুন বানিয়ে তোলা ক্রাইসলারে শিলাকে চড়িয়ে পাকরাশি গিন্নির নাকের সামনে দিয়ে শিঙা বাজিয়ে চলে যাব। যেও। যেও? যেও। এত বড় একটা ঘটনার এই প্রতিক্রিয়া? সত্যি করে বলো তো বিভা, তোমার মনে কি একটুখানি খোঁচাও লাগে না? হবে, আমাকে আবার এর মধ্যে টানো কেন?
বিধাতা তো আমার রূপ নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করেননি, আর আমার গাড়িখানাও তোমার গাড়ির ওপর টেক্কা দেওয়ার যোগ্য না। কার সঙ্গে কার তুলনা! আশ্চর্য বিভা, তুমি আশ্চর্য। আমি বলছি তুমি আশ্চর্য। আমি তোমাকে দেখি আর আমার ভয় হয় কোনোদিন আমি ফস করে মেনে বসবো তোমার ভগবানকে। শেষে কোনো কালে আর আমার পরিত্রাণ থাকবে না। আমার ভগবানের হঠাৎ এমন সৌভাগ্য যে কিছুতেই তোমার ঈর্ষা জাগাতে পারি না আমি। তোমার অন্তরের অন্তঃস্থলে যদি কোনো মুহূর্তে এক তিল ঈর্ষা জেগে থাকে, অন্তত সেটা জানতে দিলে না আমাকে। অথচ তুমি জানো যে... চুপ করো, কিচ্ছু জানিনি, কিচ্ছু জানি না আমি। কেবল জানি তুমি অদ্ভুত, তুমি বড়ই অদ্ভুত। সৃষ্টিকর্তার তুমি অট্টহাসি। আমি জানি তুমি আমাকে মুখ ফুটে বলবে না, কিন্তু আমি বলবো, আমি তোমাকে চাই চাই। আর সেই সঙ্গে বলবে তোমার ক্রাইসলার গাড়িও চাই চাই। ওই তো জেলাসি। পর্বত বহ্নিমান ধুমাত, মাঝে মাঝে ঘনিয়ে উঠুক ধোঁয়া জেলাসির, প্রমাণ হোক নিভে যাওয়া ভলক্যান নয় তোমার মন, তাতে আছে ভালোবাসার অন্তর্গুড়ো আগুন, তাজা ভিসুভিয়াস। এই আগুন খুঁজতেই বুঝি এসেছো সকাল বেলায়? ঘড়ি বেচাটা তোমার ওজোর? ঠিক তাই। তোমার কাছে কেবল তো দাম চাইতে আমি আসিনি। যেখানে তোমার ব্যথার উৎস, সেখানে ঘা মেরে আমি অঞ্জলি পাততে চেয়েছিলাম। আঘাত করে ব্যথার উৎস তো রক্তাক্ত করেছো তুমি অভি, কিন্তু সে জেলাসি নয়, সেটা অপমান। মেয়েদের নিয়ে তোমার এই গায়ে পড়া সখ্য, এই অসভ্য অসংকোচ, এতে সমস্ত মেয়ে জাতির প্রতি তোমার অশ্রদ্ধা প্রকাশ পায়। কিন্তু আমার ভালো লাগে না। মেয়েদের থেকে স্বভাবত একটা দূরত্ব বাঁচিয়ে চলাই পুরুষের পক্ষে ভদ্রতা। স্বভাবত দূরত্ব বাঁচানো না অস্বভাবত। আমরা মডার্ন, মেকি ভদ্রতা আমরা মানি না, খাঁটি স্বভাবকে মানি। শিলাকে পাশে নিয়ে ঝাঁকানি দেওয়া ফোর্ড গাড়ি চালাই, স্বাভাবিকতা হচ্ছে তার পাশাপাশিটাই। ভদ্রতার খাতিরে মাঝখানে 1.5 হাত জায়গা রাখলে অশ্রদ্ধা করা হতো স্বভাবকে। অভি, তোমরা নিজের থেকে মেয়েদের বিশেষ মূল্য দিয়ে দামি করে তুলেছিলে। তাদের খেলো করনি নিজেরই গরজে। সেই দাম আজ যদি ফিরিয়ে নাও, নিজের খুশিকেই করবে সস্তা, ফাঁকি দেবে নিজের পাওনাকেই। কিন্তু আমাকে দেখো, মিথ্যেই বকে মরছি। আসলে এই মডার্ন কালটাই হলো খেলো। এই নাও, ধরো, পুরো 800 টাকা আছে। আমাকে ভুল বুঝো না অভি, তোমার অভাব ঘটেছে, আমার অভাব নেই। আর ঠিক এমন সুযোগে অভাব আছে আমার, দারুণ অভাব। আর তোমার হাতেই রয়েছে সুযোগ তা পূরণ করার। কি হবে বলো তো টাকায়? যা পারিনি তার দুঃখ রইল আমার মনে চিরদিন। না, যতটুকু পারি তার সুখ থেকে আমাকে কেন বঞ্চিত করবে? না, কিছুতেই না, কিছুতেই না। তোমার কাছ থেকে সাহায্য নিয়ে শিলাকে আমি গাড়ি চড়িয়ে বেড়াবো, এই প্রস্তাবে ধিক্কার দেবে আমি এটা ভেবেছিলুম। তুমি রাগ করবে, এইটা ছিল আমার আশা। ওমা, রাগ করবো কেন? তোমার দুষ্টুমি কতক্ষণের বলো তো? এটা তো সাংঘাতিক শিলার পক্ষে, তোমার পক্ষে একটুও না। এমন ছেলে মানুষই কতবার তোমার দেখেছি, আর মনে মনে কেবলই হেসেছি। জানি কিছুদিনের মতো এই খেলা না হলে তোমার ঠিক চলে না, আর এও জানি স্থায়ী হলে তা আরও অচল হয়। হয়তো তুমি কিছু পেতে চাও, কিন্তু তোমাকে কিছুতে পাবে না, তুমি সইতে পারো না। বিভা, আমাকে তুমি অত্যন্ত বেশি জানো বলেই এমন ঘোরতর নিশ্চিন্ত থাকো। মেয়েদের আমার ভালো লাগে, আর তুমি জানতে পেরেছো সে ভালো লাগা নাস্তিকের ভালো লাগা, তাতে কোনো বাঁধন নেই। তুমি যে আর্টিস্ট, সাবালক শিশু, শিলা তোমার হাতের লেটেস্ট খেলনা। যদি জানতে। আরে মাস্টার মশাই, আসুন আসুন, বসুন। আজ মনে করেছিলাম ফাঁকি দেব। কেন, শরীর ভালো নেই বুঝি? না না না, সেরকম কিছু না।
আসলে কতকাল ধরে রবিবারের ছুটি রক্তের সঙ্গে মিশে গেছে তো, থেকে থেকে তার প্রকোপ প্রবল হয়ে ওঠে। আমি জাত অধ্যাপক, আমার রক্তে এ পর্যন্ত ছুটির মাইক্রোব ঢোকবার সময় হয়নি। মানে আজ ঠিক পড়াতে আসিনি। তবে এবছর কোপেনহেগেনে সার্বজাতিক ম্যাথমেটিক্সের কনফারেন্স হচ্ছে। আমার নাম কি করে ওদের নজরে পড়লো আমি জানি নে। ইন্ডিয়া থেকে আমি নিমন্ত্রণ পেয়েছি। সত্যি? হ্যাঁ, তা এত বড় সুযোগ তো আর ব্যর্থ হতে দিতে পারি নে। না না, ব্যর্থ হতে দেবেন কেন? আপনাকে নিশ্চয়ই যেতে হবে মাস্টার মশাই। হ্যাঁ, তোমার ট্রাস্টিদের মধ্যে একজন হলেন তোমার আদিত্য মামা। হ্যাঁ, নিজে গণিতের পণ্ডিত, তাই আমাকে কিঞ্চিত মর্যাদা করেন। আমি জানি তুমি আমার কাছে গণিত শিখবে বলে শিক্ষা খাতে ট্রাস্ট ফান্ড থেকে কিছু থোক টাকা তিনি বার করে দিয়েছেন। না মানে আমার কাছে পাঠ নেওয়া আসলে আমাকে সাহায্য করার জন্যই। না 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 মাস্টার মশাই, এ সমস্ত কথা আপনাকে কে বলল? এতে লজ্জা পাবার কিছু নেই। অধ্যাপকরা চিরকালই দরিদ্র। আমার ওপরওয়ালা যারা আমাকে ডেপুটেশনে পাঠাতে পারতেন তারা রাজি নয়। পাছে কনফারেন্সে গিয়ে আমার মাথাটা খারাপ হয়ে যায়। সে কি? অতএব তাঁদের সেই উৎকণ্ঠা আমার ভালোর জন্যই। ভালোই হলো, আমিও আজ থেকে ছুটি পেয়ে গেলাম। তেমন কোনো বন্ধু যদি পায় যে লোকটা খুব বেশি শেয়ানা নয়, তারই সন্ধানে আজকে। ধার করবেন মাস্টার মশাই? ইস, আমার এমন লজ্জা করছে। আসলে আমার হাতে যা ছিল আজই সকালে একজনকে দিয়ে ফেলেছি, আমার বন্ধু। আপনার কথা বললামও তাকে। আপনার মতো মানুষ বিদেশ যাওয়ার জন্য ধার করবেন? তাও পাবো কিনা ঠিক জানি না। ধারের বদলে যা বন্ধক দেবার আশা করতে পারি, সেটা না পারবো দাঁড়িপাল্লায় চাপাতে, না পারবো কোষ্ঠী ভাতরে ঘষে দেখাতে। না মানে কিছু বিশ্বাস করার আগে আমরা বিজ্ঞানীরা প্রত্যক্ষ প্রমাণ খুঁজি। হ্যাঁ, বিষয় বুদ্ধিওয়ালারাও খোঁজে, ঠকাবার জো নেই কাউকে। আসলে মাস্টার মশাই, যেখান থেকেই হোক বন্ধু আমি একজনকে বের করবই। হয়তো সে খুব, কিন্তু আপনি যেন সেজন্য একটু ভাববেন না। আমি বিশ্বাস করি না মাস্টার মশাই, উচ্চকণ্ঠ হলেই সাহায্য বা অনুদান পাওয়ার দাবি বেশি হয়, বরং অযোগ্যরাই অমিতভাষী, আত্মপ্রশংসায় পঞ্চমুখ। না না, না 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 মাস্টার মশাই, আপনি সংকোচ বোধ করছেন। তেমন কাউকে যদি না পাই, গুরু প্রণামী আমিই দেব। স্বাধিকার লঙ্ঘন করে টাকা ধার দেব এমন কথা কিন্তু আমি মনেও আনতে পারি না। আবার অর্থাভাবে আপনার বিদেশ যাত্রা হবে না, এই অগৌরবও আমি মেনে নিতে পারছি না মাস্টার মশাই। আর কিছু না থাক, আপনার বিভার মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া গয়নাগুলো তো আছে, সেগুলো আপনাকে উপলক্ষ করে দেব না হয় আমার স্বদেশকে। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ। কি ব্যাপার? বাক্স বের করে মেঝের ওপর কাঁথা পেতে গয়না সাজাচ্ছ? অভি, বসো বসো, আমাদের পরিবারের পরিচিত জহুরিকে ডেকে পাঠিয়েছি। অন্ধ আবেগের বশে একবার আমাকে 800 টাকা দিয়ে ভালোবাসা স্পর্ধাবেগ কমে গেছে বলে মনে হচ্ছে। আমার বেলায় তুমি মহামায়া, ভুলিয়ে রাখো। আর অধ্যাপক অমরবাবুর বেলায় তুমি তারা, তরিয়ে দাও। তা অধ্যাপক কি এই নেপথ্য আয়োজন জানেন? জানলে তার বৈজ্ঞানিক পৌরুষে ঘা লাগবে নিশ্চয়ই। ক্ষুদ্র লোকের শ্রদ্ধার দানে মহতের অকুণ্ঠিত অধিকার। কিন্তু মেয়েদের গায়ের গয়না কেবল আমাদেরই আনন্দ দেবার জন্য। তা সে আমরা যত সামান্যই হই না কেন, কারো বিলেত যাবার জন্য নয়, তিনি যত বড়ই হন না কেন। এই হারখানি চুনির সঙ্গে মুক্তোর মিল করা, এ আমি একদিন তোমার গলায় দেখেছিলাম যখন আমাদের পরিচয় ছিল অল্প। সেই প্রথম পরিচয় স্মৃতিতে এ হারখানি এক হয়ে মিশে আছে। তবে এটা না হয় তুমিই নিলে? না,
তোমার সত্তা থেকে ছিনিয়ে নেওয়া যে হার সে একেবারে নিরর্থক। তোমার সঙ্গে নেব ওকে সব শুদ্ধ, আমি সেই প্রত্যাশা নিয়ে বসে আছি। প্রত্যাশা এমন গভীর বলে কি এমন দীর্ঘ অদর্শন? মেতেছিলাম নতুন দেবী নিয়ে। দেবী? কে সে? দেবী দুর্গা। ছুটির সময়কার ছাত্রদের নিয়ে দুর্গা পুজো করব। তুমি করবে পুজো? আমি তো করব। আমি যে কিছু মানিনি। আমার সেই না মানার ফাঁকার মধ্যে 33 কোটি দেবতা আর অপদেবতার জায়গার টানাটানি হবে না। থাক সে কথা। আমার প্রস্তাবেই অমরবাবুর অমরত্ব লাভের দায়িত্ব তুমি আমাদেরই ওপর দাও না। আমরা কি ওর মূল্য বুঝিনি? গয়না বেচে পুরুষকে লজ্জা দাও কেন? ও কথা বলো না। পুরুষদের যশ সে তো মেয়েদেরই সবচেয়ে বড় সম্পদ। যে দেশে তোমরা বড় সে দেশে আমরা ধন্য। অমরবাবুর সফলতা ঈর্ষা করে এমন ক্ষুদে লোক তুমি বাংলাদেশে অনেক পাবে, কিন্তু দোহাই তোমার, আমাকে তুমি সেই বামনদের দলে ফেলো না। শোনো, আমি কত বড় একটা ক্রিমিনাল পুণ্যকর্ম করেছি। দুর্গাপুজোর চাঁদার টাকা ছিল আমার হাতে। সে টাকা আমি দিয়ে দিয়েছি অমরবাবুর বিলেত যাত্রার ফান্ডে। অভি, দিয়েছি কাউকে না বলে। এ কি করেছো তুমি অভি? যখন ফাঁস হবে জীববলি খোঁজবার জন্য মায়ের ভক্তদের আর বাজারে দৌড়তে হবে না। ছি 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 ছি। আমি নাস্তিক। আমি বুঝি সত্যিকারের পূজা কাকে বলে। ওরা ধর্মপ্রাণ, ওরা কি বুঝবে? এ কি করেছো তুমি অভিক? তুমি যাকে বলো পবিত্র নাস্তিক ধর্ম, এ কাজ কি তার যোগ্য? হয়তো নয়। এ যে বিশ্বাসঘাতকতা। মানি, কিন্তু আমার ধর্মের ভিত কিসে দুর্বল করে দিয়েছিল তা বলি। খুব ধুম করে পুজো করবে বলে আমার চেলারা কোমর বেঁধেছিল, কিন্তু চাঁদার যে সামান্য টাকা উঠল তা যেমন হাস্যকর তেমনি শোকাবহ। তাতে ভোগের পাঁঠাদের মধ্যে বিয়োগান্ত নাট্য জমত না। আমার তাতে আপত্তি ছিল না। স্থির করেছিলাম নিজেরাই কাঠি হাতে ঢাকে ঢোলে বেতালা চাঁটি লাগাবো অসহ্য উৎসাহে, আর লাউ কুমড়োর বক্ষ বিদীর্ণ করব স্বহস্তে খড়গাঘাতে। নাস্তিকের পক্ষে এটাই যথেষ্ট, কিন্তু ধর্মপ্রাণের পক্ষে নয়। কখন সন্ধেবেলা আমাকে না জানিয়ে ওদের একজন সাজলো সাধু বাবা, 5 জন সাজলো চেলা। তারপর এক বুড়ির বাড়িতে গিয়ে বললে তার যে ছেলে রেঙ্গুনে কাজ করে, মা জগদম্বা স্বপ্ন দিয়েছেন যথেষ্ট পাঁঠার পুরবহরে পুজো না পেলে মা তাকে আস্ত খাবেন। সে কি? এই করে তার কাছ থেকে 5,000 টাকা বের করে নিয়েছে। ছি 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 ছি, ধর্মের নামে এটা তো প্রতারণা। এসবের মধ্যে তুমি কি করছো অভি? যেদিন শুনলাম সেদিনই টাকাটা সৎকার করে দিয়েছি। বিভা তাতে আমার জাত গেল, কিন্তু টাকাটার কলঙ্ক ঘুচল। আর আজ তোমার কাছে পাপ কবুল করে পাপ খালন করে নেওয়া গেল। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। এরপর অভি যেন কোথায় হারিয়ে গেল। জানি সে শিকড় গাড়ে না কোথাও। এক জন্ম বোহেমিয়ান, কথায় আর কাজে ওর বাড়াবাড়ি রকমের মিল। সমাজের পক্ষে সেটা এই দেশে অমার্জনীয় অপরাধ। হঠাৎ একদিন একটা চিঠি, লেফাপাটার গায়ে স্টিমারের ছাপ, দেখি অবির হাতে লেখা, বি আমার মধু করি। জাহাজে স্টোকার হয়ে চলেছি বিলেতে। ভাবনা করো না বলছি বটে, কিন্তু ভাবনা করছো মনে করে ভালো লাগে। জানি কেন বিদায় নিয়ে এলেম না, কেন পাথেও দাবি করিনি তোমার কাছ থেকে, এ বলে তুমি রাগ করবে। একমাত্র কারণ এই, আমি যে আর্টিস্ট এ পরিচয়ে তোমার একটুও শ্রদ্ধা নেই। এ আমার চিরদুঃখের কথা। মনে পড়ছে সেদিন অমরবাবুর কথায় তুমি বলেছিলে
অমরবাবু বিলেত থেকে প্রমাণ করে আসবেন তিনি সামান্য লোক নন। তাতে তো এদেশের গৌরব। একান্ত আশা করি সেটাই যেন ঘটে। আমাকেও তাই প্রমাণ করতে হবে। তুমি আশা করো আর নাই করো, ওর প্রমাণ সহজ, লজিকের বাঁধা রাস্তায়, আর আর্টের প্রমাণ রুচির পথে। সে রসিক লোকের প্রাইভেট পথ। আমাদের এই চোখে ঠুলি পড়া ঘানি ঘোরানো দেশে আমার চলবে না। যাদের দেখবার স্বাধীন দৃষ্টি আছে, আমি যাবই তাদের দেশে। আমার জন্য এ যুগ না হোক, পরযুগ আছে, অপেক্ষা করে থাকবে পোস্টারিটি। একদিন আসবে যেদিন অর্ধেক রাত্রে বালিশে মুখ গুজে তোমাকে বলতে হবে, নামের সঙ্গে নাম গাঁথা হতে পারত চিরকালের মতো, কিন্তু হলো না। পোস্টারিটির জন্য অপেক্ষা করতে হবে না অভি। নিষ্ঠুর শাস্তি আমার আরম্ভ হয়েছে। বিধুর বিকল হয়ে ক্ষেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে। বি, মনে পড়ছে কি বলেছিলাম সেদিন? একদিন বিশ্বের কাছে যখন সম্মান পাব, তখন সবচেয়ে সত্য সম্মান আমাকে তুমিই দেবে, তার সঙ্গে হৃদয়ের সুধা মিশিয়ে। মন ভোলানোর কৃত্রিম স্তব করনি তুমি। তোমার নিরাসক্ত মনের সবচেয়ে বড় দান স্বাধীনতা। যতক্ষণ তোমার বিশ্বাস অসন্দিগ্ধ সত্যে না পৌঁছবে, ততক্ষণ তুমি অপেক্ষা করবে। এ কথা মনে রেখে আজ দুঃসাধ্য সাধনার পথে চলেছি। এতক্ষণে জানতে পেরেছ নিশ্চয়ই, তোমার সেই চুনির সঙ্গে মুক্তোর মিল করা হারখানি গেছে চুরি। এ হার তুমি বাজারে বিক্রি করতে যাচ্ছ, এ ভাবনা আমি কিছুতেই সহ্য করতে পারিনি। তুমি মনে মনে কখনো আমাকে ঈর্ষা করেছ কিনা জানি নে, এ কথাটা সত্য, মেয়েদের আমি ভালোবাসি। শিলার কথা নিশ্চয়ই তোমার মনে পড়ছে। মেয়েদের ভালোবাসায় যে মদটুকু আছে, সেটাতে আমার ইন্সপিরেশন। আমি আর্টিস্ট, ও ছিল আমার পালের হাওয়া। আমরা চাই মেয়েদের মাধুর্য, ওরা চায় পুরুষের ঐশ্বর্য। এই কথাতেই একদিন ক্ষুব্ধ হয়েছিলে তুমি। বলেছিলে, ক্রাইস্তার গাড়িকে যারা ঐশ্বর্য বলে, তারা পুরুষকে ছোট করার দিকে টানে। জানি জানি, তুমি যাকে ঐশ্বর্য বলো, তারই সর্বোচ্চ চূড়ায় তুমি আমাকে পৌঁছিয়ে দিতে পারতে। তোমার ভগবান মাঝখানে এসে দাঁড়ালেন। ও কথা বারবার বলো না। আমি তো বরাবর উল্টোটাই শুনেছি। বিয়েটা নাকি আর্টিস্টের পক্ষে গলার ফাঁস, ইন্সপিরেশনের দম বন্ধ করে দেয়। তোমাকে যদি সত্যি বড় করতে পারতুম। পারতুম কি? পেরেছ। আমার এই দুঃখ যে আমার সেই ঐশ্বর্য তুমি চিনতে পারোনি। যদি পারতে, তাহলে তোমার ধর্মকর্মের সব বাঁধন ছিঁড়ে আমার সঙ্গিনী হয়ে আমার পাশে এসে দাঁড়াতে। বলো বলো, কবে তুমি আমাকে সম্পূর্ণ করে আবিষ্কার করবে? যখন আমাকে আর তোমার দরকার হবে না। ও সব অত্যন্ত ফাঁপা কথা, অনেকখানি মিথ্যের হাওয়া দিয়ে ফুলিয়ে তোলা। তুমি স্পষ্ট করে আমাকে তোমার ভালোবাসা জানাওনি, কিন্তু তোমার স্তব্ধতার গভীর থেকে প্রতি ক্ষণে তুমি যা দান করেছ, এই নাস্তিক তাকে কোনো সংজ্ঞা দিতে পারেনি। বলেছে অলৌকিক। এরই আকর্ষণে কোনো একভাবে হয়তো তোমার সঙ্গে সঙ্গে তোমার ভগবানেরই কাছাকাছি ফিরেছি। আমি ভাবতাম বুকের মধ্যে তুমি কিচ্ছু জমিয়ে রাখো না। আজ বুঝতে পারছি তুমিও তো কম অভিমানী নও। কেন চলে গেলে অভি? কেন চলে গেলে সাগর পাড়ে? তুমি না বলতে যে দেশের দিন রাত্রির ধর্ম নিয়ে খুনোখুনি, সে দেশের সব ধর্মকে মেলাবার পুণ্যব্রত তোমার মতো নাস্তিকেরই। বি, আমার মধুকরী, ভালোবাসার কোনো এক অসীম সত্য ভূমিকা আছে বলে যদি মনে করা যায়, আর তাকেই যদি বলো তোমার ঈশ্বর, তবে তাঁর দুয়ার আর তোমার দুয়ার
এক হয়ে রইল এই নাস্তিকের জন্য। আবার আমি ফিরব, তখন আমার মত, আমার বিশ্বাস সমস্ত চোখ বুজে সমর্পণ করে দেব তোমার হাতে। তুমি তাকে পৌঁছিয়ে দিও তোমার তীর্থপথের শেষ ঠিকানায়। ইতি তোমার নাস্তিক ভক্ত অভি। আমি যত বলি তবে এবারে যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায়ে বলে না না না, ও যে মানে না।